গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। মম, আমি একটা পতিতালয়ের বেড়ে ওঠা বাড়ি বাড়ি কাজ করে খাই এমন কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। প্রধানমন্ত্রীর নাতির বিয়ে পতিতাপাড়ায় বেড়ে ওঠা একটা কাজের মেয়ের সঙ্গে হবে ভেবেই আক্রোশে চেঁচিয়ে উঠল রেহমান বাড়ির সবচেয়ে অহংকারী ছেলেটা, তাইবান শেহতাজ। এ খবর এক কান দুকান হতে হতে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। শেহতাজ ভাবতেই পারছে না তার কিনা এমন একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে করতে হচ্ছে যে কিনা নিষিদ্ধ পল্লীতে বেড়ে উঠেছে। শেহতাজ হাতের কাছে যা পাচ্ছে তাই আছড়ে ফেলছে মাটিতে। ক্রোধের প্রভাবে রক্তবর্ণ ধারণ করেছে শুভ্রবর্ণের পুরুষটার বাচ্চাদের ন্যায় ত্বক। তাহমিদ রেহমাতের একমাত্র ছেলে তাইবান শেহতাজ, অহংকারী বেয়াদব প্লেবয়, এক কথায় যাকে শুদ্ধ ভাষায় বলা হয় বকে যাওয়া বখাটে। পুরুষটার ইগো নামক সত্তাটা এতটাই উঁচু যে তার দাপটে মাটিতে পা পড়তে চায় না। বরাবরই টাকা, গাড়ি, বাড়ি আর রূপের বিচারে মানুষের ক্লাস নির্বাচন করছে সে। এমন ছেলে বিয়ের কিনা তার মা আর দাদু মিলে একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে দেবে, তাও সেই মেয়ে বড় হয়েছে এমন এক জায়গায় যেখানে মেয়েদের নিয়ে ব্যবসা করা হয়। ভাবতেই পুনরায় আক্রোশে চেঁচিয়ে উঠল শেহতাজ, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? আমি একটা ভাবতেই আমার বমি আসছে, আর তুমি কিনা আমার গলায় একটা নষ্টা মেয়েকে ঝুলে দিতে চাইছো? নিষিদ্ধ পল্লীতে বেড়ে উঠেছে মানে সেও নিষিদ্ধ কাজ করে বেড়ায় এমন নয়। তাই নিষিদ্ধ কাজ করে না মানে কি মম? সেন্টের শিশিতে কি কখনো ড্রেনের পানি ভরা থাকে? ও ওখানে বড় হয়েছে, ওর রক্তে ওর বাতাসে ওই নোংরামি মিশে আছে। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে রাখা সোফায় পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়ছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আদনান রেহমাত। বদ্ধ দরজায় উপাস থেকে আসা কথাগুলো এতক্ষণ উপেক্ষা করার চেষ্টা করলেও এবার আর পারলেন না। প্রিয় নাতির অর্ধপতন দেখতে দেখতে তিনি ক্লান্ত। চেয়ার সেটে উঠতেই ধরাম করে আওয়াজে প্রতিধ্বনিত হলো পুরো রেহমায় মঞ্জিল। ছেলের বউ ভীষণ চটেছে, তা তার মধ্যবয়সী মহিলার শুভ্রবর্ণের লাভাব আভায় সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে। অতিমা ছেলের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তাইবান শেহতাজ মানুষকে মানুষ বলে গণ্য করুন। বাবার মতো জানার হলে দুইবার ভাববে না বাড়ি থেকে ছুঁড়ে ফেলতে। থমকালো শেহতাজ। তার মা তাকে বাড়ি থেকে বের করার হুমকি দিলেন এই মুহূর্তে, তাও একটা নষ্টা মেয়ের জন্য। অবিশ্বাস্য লাগলো শেহতাজের। জননী কখনো তাকে কড়া দূর ফুলের টোকাও লাগতে দেননি। নিম্ন ঠোঁটের ব্ল্যাক মেটাল পিয়ার্সিংটা জিভ দিয়ে ভেতরে চেপে ধরল। উগ্রতা প্রকাশের এই এক অদ্ভুত অভ্যাস ওর ছোটবেলা থেকেই। এত বড় একটা রাজপাড়াতে যে ছেলে এতদিন যা ইচ্ছে তাই করে এসেছে, যার পায়ের নিচে মাটি আর মাথার ওপর দাদুর ক্ষমতা ছাড়া কিচ্ছু নেই, তাকে আজ নিজের জননী এই ভাষা শোনালেন, তাও কার জন্য? ওই নষ্টা কাজের মেয়েটার জন্য। শেহতাজের অন্তর বিষিয়ে উঠল সেই অচেনা মেয়ের ওপর, যার জন্য আজ তার নিজের জননী পরের মতো ব্যবহার করছে। তুমি আমার মা হয়ে একটা ড্রেনের মেয়ের জন্য আমাকে বাবার সাথে তুলনা করলে মম? জাস্ট বিকজ অফ ড্যাট চিপ গার্ল, যার জন্ম পরিচয় নিয়ে পুরো দেশের মানুষ এখন থুতু ফেলছে, তার জন্য তুমি আমাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে? হাতের পাশে থাকা শোপিসটা আছড়ে ফেলল শেহতাজ। আশেপাশে ছিটিয়ে ছিটিয়ে পড়ল কাছের অসংখ্য টুকরো, কিন্তু শোপিস পর্যন্ত সীমিত রইল না তার তাণ্ডব। ঘরে থামা আসবাবপত্র একের পর এক মাটির পরে গুড়িয়ে যেতে লাগলো। ছেলেটার উন্মাদনার শিকার হয়ে আদনান রেহমাত বয়স প্রায় 65-এর ঊর্ধ্বে, কিন্তু বয়সের ভার বলিষ্ঠ মানুষ তার অবয়বকে নুইয়ে দিতে সক্ষম হয়নি। ঘাড় ঘুরিয়ে নিজের দাদুকে প্রবেশ করতে দেখে কয়েক মুহূর্তের জন্য স্থির হলো শেহতাজ, কিন্তু পরক্ষণে আবারও শুরু হলো তার ধ্বংসলীলা। কিন্তু তার এই উগ্রতা বিন্দুমাত্র আদনান রেহমাতের কাঠিন্যে টলাতে সক্ষম হলো না। একজন খেলনা না পাওয়ার বাচ্চামি ছাড়া কিছুই মনে হচ্ছে না শেহতাজের এই পাগলামিটাকে। শাট আপ তাইব। ইয়াসা একটা ভালো ঘরের মেয়ে ছিল, কিন্তু ভাগ্যক্রমে ওখানে চলে যায় একটা দুর্ঘটনার হাত থেকে। ওর বাবা আমাকে আর তোমার বাবাকে বাঁচিয়েছিলেন নিজের জীবন দিয়ে, আর তার বিনিময়ে আমি তাকে কথা দিয়েছিলাম তার এই ঋণ
আমি একদিন শোধ করব, তাই বেশি কথা বাড়িও না। রাগের পারদ আরও তীব্র হলো। তো তাতে আমার কি? সিরিয়াল পেয়েছো যে আমাকে বলবে, আর আমি মেনে নিয়ে তোমাদের ইচ্ছাতে বিয়ে করব? তোমার এত শখ হলে নিজে করে নাও গা বিয়ে। আদনান অসন্তোষ হলেন নাতের এমন উগ্রতা দেখে। কিছু বলবেন তার পূর্বেই অনিমা চেঁচিয়ে বললেন, ওকে দেন গেট ফ্রম মাই হাউস। সেহতার যেন বরফ ন্যায় জমে গেল। ঝট করে মুখ তুলে চাইল মায়ের দিকে, কিন্তু তার ইগো নামক সত্তাটা তাকে দমে যেতে দিল না। ওকে দেন, আমি চলে যাচ্ছি বলে সে তার অগ্রসর হলো বাইরের দিকে। তৎক্ষণাৎ অনিমা বললেন, বাইরের দরজা পার করার পরক্ষণেই তোমার রেহমাত পরিবারের অর্থ থেকে বঞ্চিত করব, তাই ভেবে বের হও। মুহূর্তের মধ্যে জমে গেল সে তাস। ঝট করে পেছনে ফিরে চাইল জননীর দিকে, কিন্তু জননী তার নির্দয় ভাব মুখ ফিরিয়ে নিল। বাইরে আর এক কদম ফেলারও সাহস হলো না শেহতাজের। যতই গলাবাজি করুক, খাইতো সে বাপদাদার সম্পত্তি, তাইলে বাইরে ওকে টাকা দিবে কে? বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু টাকা ছাড়া কেউ কি চিনবে ওকে? তীব্র এক অপমানে আর অসহায়ত্বে শেহতাজের চোয়াল শক্ত হয়ে উঠল। নিজের অবস্থান কতটা নড়বড়ে তার জীবনে প্রথম টের পেল সে। আদনান রেহমাত এতক্ষণ চুপচাপ পুরো দৃশ্যটা দেখছিলেন। নাতের মুখে এই আকস্মিক পরিবর্তনের ভাষা বুঝতে আর তার বাকি রইল না। তিনি এক কদম এগিয়ে এসে গম্ভীর পাথরে গলায় বললেন, কি হলো তাইব? পা থমকে গেল কেন? অহংকার টিকিয়ে রাখতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হয়। অন্যের উপার্জনের রাজত্ব করে এত বড় কথা মানায় না। অনিমা ছেলের দিকে চেয়ে বেশ শান্ত গলায় বললেন, সিদ্ধান্ত তোমার তাইব। হয় কাল রাতে ঈশাকেই এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়ে আসো, আর না হয় এই মুহূর্তে পকেটের ফোন, ক্রেডিট কার্ড আর গ্যারেজে থাকা তোমার প্রিয় ল্যাম্বরগিনির চাবিটা এখানে রেখে এক কাপড়ের বাড়ি থেকে বের হয়ে যাও। আমি একটা ছেলে দত্তক নিয়ে নিব। সে তার অবিশ্বাস্য দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল, যে মা তাকে কোনো দিন একটা কড়া কথা বলেনি। আর সেই মাই তাকে এমন এক মেয়ের জন্য নিঃস্ব করে রাস্তায় ছুঁড়ে ফেলতে চাইছেন, যার পরিচয় সমাজ ডাস্টবিনে ফেলে দেয়। ডাবল পিয়ার্সিং করা ডান ভ্রুটার তির্যকভাবে তাকিয়ে নিজের নিম্ন ঠোঁটের ব্ল্যাক মেটাল পিয়ার্সিংটা দাঁত দিয়ে এত জোরে কামড়ে ধরল যে সামান্য নোনতাও রক্তের স্বাদ পেল জিভে। রাগে, ক্ষোভে আর অপমানে তার ফর্সা ত্বক একদম লাল হয়ে গেছে। মুষ্টিবদ্ধ হাতটার দিকে চেয়ে এক ঝটকায় পকেট থেকে গাড়ির চাবি আর ওয়ালেটটা বের করে সোফার ওপর ছুঁড়ে মারল। ফাইন, সে তার দাঁত চেপে হিসিয়ে বলল, বিয়ে আমি করব। তোমরা এই নোংরা নষ্ট মেয়েটাকে এই রেহমাত মঞ্জিলের রাজমহলের রানী বানিয়ে আনতে চাইছো তো নিয়ে এসো, কিন্তু মাথায় রেখো মম, দাদু, তোমরা জাস্ট ওর শরীরটাকে এই বাড়িতে আনবে, ওর জীবনটাকে নয়। এই তাইবান সে তাদের ইগোতে আঘাত করার খেসারত ওই মেয়েটাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাসে দিতে হবে। রেহমাত মঞ্জিল ওর জন্য কোনো রাজপ্রাসাদ হবে না, এটা হবে ওর জন্য জ্যান্ত কবর। কথাটা শেষ করেই সে তার আর এক মুহূর্ত ড্রয়িং রুমে দাঁড়ালো না। মেঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচ আর ভাঙা আসবাবপত্রের টুকরোগুলোকে বুট জুতো দিয়ে পিষে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। অনিমা ছেলের প্রস্থানের দিকে চেয়ে বাঁকা হাসল। রাত প্রায় 12:30। রেহমাত মঞ্জিলের সব থেকে বড় কক্ষের কিং সাইজের বেডের ঠিক মাঝখানে বধূ বেশে বসে আছে এক রমণী। হ্যাঁ, তার একটা নাম আছে, ইয়াসা রহমান। এটা অবশ্য তার প্রতিপালিত মায়ের নিকট থেকে পাওয়া নাম, কারণ নিজের আসল নাম সে জানে না। পরনে লাল বেনারসি, মাথায় ভারী ওড়নাটার ঘোমটা, আর সারা শরীর জুড়ে জড়োয়া গহনার এক দম বন্ধ করা ভাব। প্রায় ঘণ্টাখানেক আগেই এই রেহমাত মঞ্জিলের বড় শাহজাদার সঙ্গে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এই অভিজাত্য, এই জাঁকজমক তার নিজের নয়, এক দুর্ঘটনায় মারা যাওয়া বাবার ত্যাগের বিনিময়ে পাওয়া দয়া মাত্র। দয়ার চাদরে মোড়ানো এই রাজকীয়তা তাকে স্বস্তি দেওয়ার বদলে এক তীব্র আতঙ্কে আচ্ছন্ন করে ফেলেছেন। হ্যাঁ, সে নিষিদ্ধ পল্লীতে বেড়ে উঠেছে, কিন্তু তার এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার পালিত মা তাকে ভীষণ ভালোবেসেই বড় করেছে, কখনো আঁচও আসতে দেয়নি। বড় হওয়ার পর অন্য বাড়ি কাজ করে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে, কিন্তু
মানুষ সেটা দেখবে না, সমাজ কখনো দেখে না পানি কতটা স্বচ্ছ বা কতটা পবিত্র, কোথা থেকে এলো, কিভাবে এলো। শুধু দেখে পাত্রটা কতটা দামি। নোংরা পাত্র থাকা সব থেকে পবিত্র পানিটাকেও নোংরা বলা হয়, আর দামি পাত্রে থাকা সব থেকে নোংরা পানিটাও মানুষ আয়েশ করে পান করে। হঠাৎ করে ভারী বুটের কর্কশ আওয়াজে ইয়াসার চিন্তার সুতো ছিঁড়ে গেল। বন্ধ দরজার ওপাশে কারো দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ। ইয়াসের বুকের ভেতরটা ধক করে উঠল। সে জানে এই পদশব্দ আর কারো নয়, এই রেহমাত মঞ্জিলের সবচেয়ে উগ্র অহংকারী ছেলেটার, যে এখন তার স্বামী। খট করে দরজা খোলার শব্দ হলো। কোনো রকম ভদ্রতা ও সংকোচের তোয়াক্কা না করে দরজাটা সশব্দে লাথি মেরে আটকে দিল শেহতাজ। ঘরের এসি 16 ডিগ্রিতে চললেও ঘরের ভেতরের উষ্ণতা যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। বিছানার সামনে এসে দাঁড়ায় শেহতাজ। উপর থেকে সে এক পলক দেখল লাল বেনারসিতে মোড়ানো ইয়াসাকে। অবজ্ঞায় তীব্র ঘৃণায় তার ঠোঁটের কোণে কুঁচকে উঠল। তো ডাস্টবিন থেকে শেষমেশ শ্বাসবাদে পা দেওয়াই হলো তোমার, তাই তো? ভ্রু যুগল কুঞ্চিত হলো ইয়াসার। লোকটা কি তাকে অপমান করছে? একটা মেয়ের বিয়ের প্রথম রাত নিয়ে কত সাজানো স্বপ্ন বোনা থাকে। এমন এক রাতে যদি জীবনসঙ্গীর নিকট থেকে এমন কটূক্তি শুনতে হয়, তাহলে যে কোনো মেয়েরই পায়ের তলায় মাটি সরে যাওয়ার কথা। সে তার ইয়াসারের মনতাকে তার দুর্বলতা ভেবে আরও এক ধাপ এগিয়ে গেল। ইয়াসার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে এক হাত পকেটে গুঁজে অন্য হাতের তর্জনী দিয়ে ইয়াসার ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে দিল। আচমকা টানে ইয়াসার মাথায় সুনিপুণ খোপার পিন আলগা হয়ে চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে পড়ল। আর সেই সাথে ল্যাম্পপোস্টের হলদে আলোয় সে তাদের চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী দীপ্তিময় মুখাবয়ব। কোনো চড়া মেকআপ ছাড়াই ইয়াসার ফর্সা ত্বক, তার টানা টানা শান্ত দুটো চোখ আর পাতলা ওষ্ঠাধর যেন অভিজাত্যের এক জীবন্ত প্রতীক। ক্ষণিকের জন্য সে তাদের ভেতরের উগ্র অহংকার এই রূপের সামনে থমকে গেল। কিন্তু তারই তীব্র বিষ সেই মুগ্ধতাকে স্থায়ী হতে দিল না। কি হলো, মুখখানা তো বেশ নিষ্পাপ করে রেখেছ। ভাবছো এই রূপ দেখিয়ে আগের মতো প্রধানমন্ত্রী আর আমার মাকে যেভাবে হাত করেছ, এই তাইবান শেহতাজকেও সেভাবে নিজের আঙ্গুলের ইশারায় নাচাবে? নো ওয়ে ডার্লিং। সেন্টের শিশি যতই দামি হোক, ভেতরে ড্রেনের পানি থাকলে গন্ধ কিন্তু একসময় বের হবেই। তোমার শরীরে নিষিদ্ধ পড়লে নোংরামি মিশে আছি। তুমি আর যাই হও না কেন, আমার এই পবিত্র বিছানার যোগ্য নাও। দেখুন, তোমার মতো থার্ড ক্লাস প্রস্টিটিউটের দেখার ইচ্ছে আমার নেই। নামো আমার বিছানা থেকে। কথাটা বলে শেহতাজ ইয়াসার ডানা হাত শক্ত করে ধরে এক ঝটকায় তাকে বিছানা থেকে নিচের শক্ত মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। আচমকা ধাক্কায় ইয়াসা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথেই তার হাতের কাচের চুড়িগুলো ঝনঝন শব্দে ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল। দুই একটা ধারালো টুকরো তার নরম হাতের তালুতে বসে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। ভারী গহনা আর বেনারসি রোদনের রমণী মেঝেতে স্তব্ধ হয়ে বসে রইল কয়েক মুহূর্ত। পিঠের দিকটায় তীব্র এক ব্যথা চারা দিয়ে উঠল, কিন্তু সেই শারীরিক ব্যথার চেয়েও হাজার গুণ বেশি জ্বালা উঠল তার বুকে। এই বিছানাটা আমার, এই ঘরটা আমার, আর এই পুরো রাজপ্রাসাদে তোমার স্থান ওই মেঝের ধুলোবালি আর ডাস্টবিনে। ওখানেই পড়ে থাকো বলে হনহনিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো শেহতাজ। মিনিট 15 পর ওয়াশরুমের দরজা খুলে বের হলো শেহতাজ। পরনে তার কালো ট্রাউজার আর হাতা কাটা টি শার্ট। ভেজা চুলগুলো থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তার ফর্সা বুকে। কিন্তু ঘর থেকে বের হতেই তার পায়ের গতি থমকে গেল। মেয়েটা এখনো নির্লিপ্ত ভঙ্গিতে তার বিছানায় বসে আছে দেখেই পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। বড় বড় পা ফেলে ক্ষিপ্ত গতিতে ছুটে এলো ইয়াসা। সম্মুখে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল, এই মেয়ে, তুই এখন আমার বিছানায় কেন? তোর কি কানে যায় না, নাকি নির্লজ্জতা তোর অস্থিমজ্জায় মিশে আছে? বলে এক ঝটকায় ইয়াসাকে বিছানা থেকে নামিয়ে দূরে ঠেলে দিল। পুনরায় ব্যথা লাগার দরুন মেয়েটার চোখ মুখ কুঁচকে যায় তীব্র ব্যথায়। মেয়েটার দিকে চেয়ে চেঁচিয়ে ওঠে শেহতাজ, তোদের মতো চরিত্রহীনদের সম্পর্ক আমার বেশ ভালোভাবেই জানা আছে। নাটক করছিস? তোদের শুধু টাকাওয়ালা ছেলের বিছানায় নিয়ে যেতে পারলেই হলো, আর কিছুর দরকার নেই।
যদি ভেবে থাকিস যে তোর মতো নর্দমার কীটকে আমি আমার বিছানায় জায়গা দিব, তাহলে সেটা তোর ভুল ধারণা। বারবার চরিত্র নিয়ে কটূক্তি শুনে ছলছল করে উঠল ইয়াসার চোখ জোড়া। তবুও কোনো মতো নিজেকে সামলে উঠে দাঁড়াতেই সে তার গর্জে উঠল, তোমাদের মতো চরিত্রহীন মেয়েদের একটু লজ্জা নেই, তাই না? থাকলে এমন একটা ছেলেকে বিয়ে করতে পারতে না, যার এই বিয়েতে সম্মতি নেই। টাকাওয়ালা ছেলে পেলেই তো হয়ে যায় তোনাদের। টাকা দেখলেই অমনি ঝুলে পড়া আনাদের মতো ছেলের গলায়। কিছুক্ষণ থেমে সে আবারও বলে উঠল, আত্মসম্মান বলে কিচ্ছু নেই, তাই না? ও সরি, আত্মসম্মান কাকে বলছি? চরিত্রহীন মেয়েদের আবার আত্মসম্মান বলে কিছু থাকে? এবার আর চুপ থাকতে পারল না ইয়াসা, তীব্র কণ্ঠে প্রতিবাদ করে উঠল, দেখুন, আমার চরিত্র নিয়ে কথা বলতে পারেন না, এই অধিকার আমি আপনাকে দেইনি। তার ছেলে সুরে হেসে উঠল শেহতাজ, কেন? চরিত্র কি তোমাদের ফুলের মতো পবিত্র? এমন হলে কি আর এমন একটা ছেলেকে বিয়ে করতে যার বিয়েতে মত নেই? শেহতাজ আশা করছিল মেয়েটার মুখশ্রী অসাহিত্য ফুটে উঠবে, চোখ কানিবে, শিশি বিন্দু বিন্দু টুপ টুপ করে গড়িয়ে পড়বে। কিন্তু এমন কিছুই হলো না। মেয়েটা ওর আশায় এক বালতি জল ঢেলে দিয়ে এক ঝটকায় মাথা থেকে ঘোমটা টেনে ফেলে দিয়ে এদিক ওদিক চাইল। হঠাৎ কাবার্ডের দিকে দৃষ্টি যেতেই এক পা দুপা করে এগিয়ে যায় সেদিকে। ইয়াসার এমন আচরণ ভ্রু কুঁচকে গেল শেহতাজ। কি হলো, পালানোর রাস্তা খুঁজছো? ইয়াসা কোনো উত্তর দিল না। ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়াল। অতঃপর নিজের হাতে পড়া ভাঙা চুরির রক্তমাখা টুকরোগুলোর দিকে একবার তাকিয়ে মৃদু শ্বাস ফেলে পিঠে পড়ে থাকা অবিন্যস্ত কেশ রাশিগুলো মুঠোয় নিয়ে হাত খোপা বেঁধে হাতে তুলে নিল কাবার্ডের পাশে রাখা হকি স্টিকটা। শেহতাজের মায়ের কাছে শুনেছিল শেহতাজের হকি খেলা খুবই পছন্দের, তাই তার কক্ষে হকি স্টিক পাওয়া যাবে এটাই স্বাভাবিক। চুলগুলো হাত খোপা করে বাঁধার দরুন কপালের ওপর কয়েকটি ক্ষুদ্র কেশগুচ্ছ এসে পড়েছে। মেয়েটার কাণ্ড কারখানা দেখে অবাক না হয়ে পারল না শেহতাজ। ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে আসে, সরু চোখে কয়েক মুহূর্ত চেয়ে থাকে, ঠোঁট বাঁকিয়ে হাসল, কি ব্যাপার, আমাকে মারবে নাকি? প্রত্যুত্তরে মেয়েটি কেবল হাসল। পরক্ষণে তড়িৎ বেগে ছুটে এলো শেহতাজের সন্নিকটে। কিছু বুঝে ওঠার আগেই হকি স্টিকটা সজোরে গিয়ে আঘাত করল শেহতাজের কাঁধে। ঠাস। অপ্রস্তুত শেহতাজ ব্যথায় এক পা পিছিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে গেছে ওর। বিষয়টা এত দ্রুত ঘটেছে যে ওর বুঝতেই প্রায় 1 মিনিট লেগে গেছে। যে মেয়েটাকে এতক্ষণ অপমান করছিল সেই ওকে মারছে ভেবেই শিউরে উঠল শেহতাজ। প্রায় 10 মিনিট শেহতাজকে বেধড়ে পিটিয়ে ছেড়ে দিল ইয়াসা। ছেলেটা যে যন্ত্রণায় কাতরাচ্ছে সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। নববধূ আর স্বামীর যন্ত্রণা দেখেও না দেখার ভান করে বলল, প্রথমবার বলে অল্প ডোজে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আমার চরিত্রে আঙুল তুলে মুখ ভেঙে রেখে দেব। ফজরের নামাজ পড়ার জন্য ডাকছে দোষী শেহতাজ তার নববধূকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। একেতে কাল রাত থেকে ঘোরের মাঝে আছে ছেলেটা, সে বিশুদ্ধ রাতে থেকে উপন্যাস নাটকে দেখেছে জোর করে বিয়ে দিলে স্ত্রী অবলা নারী হয়ে থাকে, সব কথা মেনে নেয়, সমস্ত অত্যাচার সহ্য করে মুখ বুজে কিন্তু তার বউ তাকে মারল কার? এসব ভাবতে ভাবতেই পুরো রাত কেটে গেছে। এইমাত্র চোখটা লেগে এসেছিল, তন্মধ্যে মেয়েটা এসে ডাকার দরুন সে তাদের হাত উঠে গেছে। চপটাঘাতের তীব্রতা এতটাই ছিল যে রমণী ছিটকে গেছে। আঘাতের তীব্রতায় ইয়াসার ক্ষীণ দেহ কয়েক পা পিছিয়ে গিয়ে পাশের ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেল। কপালের ডান পাশটা আয়নার কোণায় লেগে ক্ষুদ্র এক ক্ষত সৃষ্টি হলো। মুহূর্তের মধ্যে সেখান থেকে চিকচিক করে বেরিয়ে এলো রক্তের সূক্ষ্ম রেখা। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন স্থবির হয়ে রইল। ফজরের আযানের সুমধুর ধ্বনি তখনও দূরবর্তী মসজিদ থেকে ভেসে আসছে। কিন্তু এই পবিত্র আহ্বানের মাঝে একটি নিষ্পাপ মুখে পড়ে গেল অপমানের প্রথম আঘাত। ইয়াসা স্তব্ধ গালে হাত দিয়ে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল শেহতাজের দিকে। চোখ দুটো ছলছল করছে, কিন্তু রমণীর কঠোর চিত্তের কাছে হার মানতে বাধ্য হচ্ছে অশ্রুকণাও। তাই তো টুপ করে গড়িয়ে পড়তে পারছে না। শেহতাজ নিজেও কিছুক্ষণ স্থির হয়ে গেল। সে নিজেও বুঝতে পারেনি কিভাবে হাত উঠে গেছে তার। আজ পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত তোলেনি সে। আকস্মিক এমন হবে
কল্পনাও করেছিল না। বুঝতে পারছে না মেয়েটার উপর এতটা বিরক্ত তো ছিল না সে, তাহলে হাত ওঠানোর কী দরকার ছিল? নিজের মনে নিজেই প্রশ্নবিদ্ধ হলো সে, কিন্তু সেই প্রশ্নবিদ্ধিটা স্থায়ী হলো না। তার অহংকার নামক দমনিত সত্তা মুহূর্তের মধ্যেই সমস্ত অনুশোচনের কণাগুলোকে চেপে ধরল। নিজের ভুল স্বীকার করা তাইবান সে তাদের অভিধানে নেই, বিশেষ করে একজন মেয়ের সামনে যাকে সে গতকাল পর্যন্ত নিজের জীবনের সবচেয়ে বড় অপমান বলে বিবেচনা করত। সে অস্বস্তি লুকাতে গলা ঝেড়ে নিয়ে কঠোর মুখভঙ্গি ধারণ করল। অথচ ইয়াসা নীরব, তার ছলছল নয়ন যুগল স্থির হয়ে আছে সে তাদের মুখের ওপর। মেয়েটা কাঁদছে না, আবার কোনো কৈফিয়তও চাইছে না। এই নিস্তব্ধতাই যেন আরও বেশি অস্থির করে তুলছে শেহতাজকে। ইয়াসা কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার তথাকথিত স্বামীর দিকে। মেয়েটার দৃষ্টিতে না আছে অভিযোগ, না আছে ঘৃণা, যেন সে বুঝতে চাইছে একজন মানুষ কতটা রূঢ় হলে শুধু নামাজের জন্য ডেকে দেওয়ার অপরাধে কারো গায়ে হাত তুলতে পারে। নিস্তব্ধতা ক্রমশ ভারী হয়ে উঠতে লাগলো। অবশেষে সে তাদের বিরক্ত স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি ইচ্ছে করে মেরেছি? ঘুমের মধ্যে ছিলাম। কথাটা বলে নিজে নিজেই ভ্রুকুটি করল সে। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন সে কেন অনুভব করছে। রমণীর ফিনফিনে অবয়ব বিনা কারণে কেঁপে উঠল। শেহতাজ অবাক না হয়েও পারল না। একটা মেয়ে যে কিনা কালোকে বেঁধে পেটাচ্ছিল সেই মেয়েটা কাঁপছে, এটাও সম্ভব? এই মেয়ে কি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নাকি? কখনো ঝঞ্ঝার ন্যায় দুর্বার, কখনো শিশির ভেজা কদম ফুলের মতো কোমল। ইয়াসা ধীরে ধীরে নিজের মুষ্টিবদ্ধ হাত দুটোকে শিথিল করে মৃদুস্বরে বলল, আমি আমি ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। শেহতাজ খানিকটা থমকে গেল। দুঃখিত? মেয়েটা ক্ষমা চাইছে? একটা থাপ্পড় খাওয়ার পরও সে কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়াসার দিকে। ইয়াসা পুনরায় বলল, আপনার মা বলেছিলেন আপনি নামাজ পড়েন না, তাই আমি যেন আপনাকে ডেকে নামাজ পড়াই। কথাটা বলে ইয়াসা ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে নিল। কথাটা শুনে শেহতাজের ভ্রু যুগল কুঞ্চিত হয়ে এলো। মম তোমাকে এসব বলেছে? ইয়াসা মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ, উনি বলেছিলেন নামাজের সময় হলে আপনাকে ডাকতে। শেহতাজ বেশ ভালো করে বুঝতে পারছে এসো ওর মায়ের ফাঁদ। ওর মা এখনও এই পুরোনো আমলের মানুষের মতো। তাই তো ভাবেন বিয়ের পর ছেলে শুধরে যাবে। বিয়ের আগে বহুবার ওকে নামাজ নিয়ে বকাঝকা করেছেন তিনি। হয়তো ভেবেছেন স্ত্রী এসে ছেলেটাকে একটা দায়িত্বশীল করে তুলবে, কিন্তু তাই বলে কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে? মাকে মনে মনে বিরক্তিকর একটা উপাধি দিতে গিয়েও থেমে গেল শেহতাজ। কারণ সম্মুখে দণ্ডায়মান মেয়েটার কপাল বেয়ে রক্তের ক্ষীণ রেখা নেমে আসছে। রক্তবিন্দুগুলো ধীরে ধীরে গড়িয়ে এসে গালের পাশে মিলিয়ে যাচ্ছে। ফজরের আবছা আলোয় দৃশ্যটা অদ্ভুত রকমের বেদনাময় লাগছে। শুভ্র বর্ণের মুখশ্রী, ছলছল নয়ন আর কপালের রক্তের লালিমা, মনে হচ্ছে যেন কেউ সাদা ক্যানভাসের ওপর অসাধ্যনাতবশ রক্তের ফোঁটা লেপে দিয়েছে। এক অজ্ঞাত কারণে শেহতাজের দৃষ্টি সেখানে আটকে গেল। শেহতাজ মানুষকে সহজে করুণা করে না, বরং দুর্বলতা তার অপছন্দের বিষয়। অথচ এই মুহূর্তে মেয়েটার দিকে তাকিয়ে তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তির জন্ম নিল। এই অস্বস্তির নাম কি অপরাধবোধ, না অসম্ভব? তাইবান শেহতাজ কখনো নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয় না। দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? গিয়ে কপালটা পরিষ্কার করো। কথাটা বলে নিজেও চমকে উঠল। সে কি উদ্বেগ প্রকাশ করল? ভ্রু যুগল বিরক্তিতে কুঞ্চিত হয়ে এলো তার। ইয়াসাও বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হলো এমন কথা সে আশা করেনি। তবে পরক্ষণে মেয়েটি নিজের দৃষ্টি নামিয়ে নিল। শান্ত কণ্ঠে বলল, রক্ত থেমে যাবে, এমন আঘাত নতুন নয়। কথাটা ছিল অত্যন্ত সাধারণ, অথচ শেহতাজের কর্ণকুহরে প্রবেশ করতেই যেন কোনো অদৃশ্য কোনো জিনিসে আঘাত হানল। এমন আঘাত নতুন নয়, অর্থাৎ এর আগেও মেয়েটা আঘাত পেয়েছে। কোথায়, কার কাছে? অজান্তে প্রশ্নগুলো মাথায় উকি দিল, কিন্তু পরক্ষণে শেহতাজ নিজের মনে বিরক্ত হলো। ওর এসব জানার প্রয়োজন কি? এতটা ব্যথা পেয়েও কাঁদছে না। এই না কাঁদাটাই যে শেহতাজকে আরও বেশি অস্থির করে তুলল। জীবনে বহু মেয়ে দেখেছে শেহতাজ, কারো নখ ভাঙলে চোখে জল আসে,
কেউ সামান্য বকা খেলেই অভিমান করে, আর এই মেয়েটা প্রথম রাতে স্বামীর অপমান, ধাক্কা, চরিত্র নিয়ে কটূক্তি, আজ আবার চর, তারপরে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, কিন্তু নিঃশব্দে মাথা নত করে মাথা নুয়ে গেলেও দৃঢ়তা ভাঙেনি। অকারণে সে তাদের মনে পড়ল গত রাতের দৃশ্য। হকি স্টিক হাতে দাঁড়িয়ে থাকা একই মেয়েটা দৃঢ় কণ্ঠে বলেছিল, দ্বিতীয়বার আমার চরিত্রে আঙুল তুলে মুখ ভেঙে রেখে দিব। মুহূর্তে বর্তমানের সঙ্গে রাতের সেই দৃশ্যটার বৈপরীত্য তাকে ভাবিয়ে তুলল। ঠিক তখনই ইয়াশা মৃদুস্বরে বলল, আমি নামাজ পড়ে নিচে যাচ্ছি। মেয়েটার কথায় সে তার যেন স্তম্ভিত ফিরে পেল। নিচে কেন? ইয়াশা দৃষ্টি না তুলে বলল, আপনার ওখানে থাকার প্রয়োজন নেই। আপনি আমাকে পছন্দ করেন না। আমি নিচে গিয়ে বসে থাকবো। এত ভালো সাজছ কেন? কিসের ভালো সাজলাম? কাল রাতে তুমি আমাকে মেরেছ। তোমার কত বড় সাহস তুমি জানো? মেয়েটা এখন আর গত রাতের মতো তেজ দেখালো না, শুধু অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি কি চাইছিলেন আমি চুপচাপ সব অপমান সহ্য করি? প্রশ্নটা শুনে খানিকটা থমকে গেল শেহতাজ। ইয়াশা পুনরায় বলল, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলেছেন, আমার জন্ম নিয়ে কথা বলেছেন, আমাকে ডাস্টবিন, নর্দমার কীট, চরিত্রহীন বলেছেন। তখন আমি নিজের সম্মানের জন্য প্রতিবাদ করেছি। কিছুক্ষণ থেমে সে যোগ করলো, আপনাকে মারার জন্য না, নিজেকে বাঁচানোর জন্য হকি স্টিক তুলছিলাম। সে তাদের চল শক্ত হয়ে এলো। সে অভ্যস্ত নয় কেউ তার চোখে চোখ রেখে এভাবে কথা বলবে, বিশেষ করে এমন একটি মেয়ে যাকে সে গতকাল পর্যন্ত তুচ্ছ জ্ঞান করেছে। তাইবান বিদ্রুপের সুরে হেসে বলল, তুমি তাহলে নিজেকে খুব সাহসী ভাবো? ইয়াশা মৃদু মাথা নেড়ে সূচক ইঙ্গিত দিল, না, আমি নিজেকে সাহসী ভাবি না, আমি শুধু নিজেকে মানুষ ভাবি। মুহূর্তে সে তাদের মুখে ঘনীভূত হলো কাজল কালো মেঘের হাসি। মেয়েটার কোনো কথারই উত্তর দিতে পারছে না সে। এটা ভীষণ বিরক্তিকর মনে হচ্ছে সে তাদের নিকট। ওকে আজ পর্যন্ত কেউ এভাবে বলেনি। জীবনে সে বহু মানুষ কথার আঘাতে চুপ করিয়ে দিয়েছে, বহু মানুষ তার সামনে মাথা নত করেছে, অথচ এই মেয়েটা না উচ্চস্বরে তর্ক করছে, না ভয় পাচ্ছে, না কাঁদছে, তবু প্রতিটা কথাই যেন অদৃশ্যভাবে তাকে কোণঠাসা করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে বিরক্তি চেপে বসলো তার স্নায়ুতে। উফ, তোমার এই জ্ঞানগর্ভ কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। দাঁতে দাঁত চেপে কথাটা বলে এক ঝটকায় বিছানায় গিয়ে বসলো শেহতাজ। দুই হাত এলোমেলো চুলগুলো পেছনে সরিয়ে নিয়ে বিরক্তিতে চোখ বন্ধ করলো। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। বিয়ের রাগ, অপমান, গত রাতের কাণ্ড মিলিয়ে মস্তিষ্কতে যেন জট পাকানো সুতে পরিণত হয়েছে। এখনও শুধু ঘুমাতে চায়, কিন্তু মানুষ যা সবচেয়ে বেশি চায় অনেক সময় সেটাই সবচেয়ে দূরে সরে যায়। চোখ বন্ধ করতেই তার মনের পর্দায় ভেসে উঠল গত রাতের দৃশ্য। হকি স্টিক হাতে দাঁড়িয়ে থাকা ইয়াশা, কিন্তু তাতে লাভ হলো না। এবার ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়া, ক্ষীণ রেখা, ছলছল দুটি চোখ। বিরক্তিতে কপালের শিরা ফুলে উঠল শেহতাজের। ধুর বলে বিরক্তি হয়ে বালিশটা মাথার উপর চেপে হলো, কিন্তু ঘুম যেন আজ ওর প্রতি অভিমান করে বসেছেন। চোখের পাতা ভারী হওয়ার পরিবর্তে উল্টে আরো সজাগ হয়ে উঠেছে। ইয়াশা একবার চাইল ওর দিকে, কিন্তু কোনো কথা বলল না। নীরবে ওয়াশরুমে গিয়ে অজু করে ফিরে এলো। তারপর বিছানা থেকে খানিকটা দূরে জানালার পাশে ফাঁকা জায়গাটায় জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে ইয়াশা কিছুক্ষণ মোনাজাতে বসে রইল। ধীরে ধীরে সালাম ফিরিয়ে উঠে দাঁড়ালো। দৃষ্টি ঘোরাতে নিবদ্ধ হয় শেহতাজ নামক পুরুষটার ওপর। মানুষটা ওর দিকেই চেয়ে আছে। আধশোয়া অবস্থায় বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে শেহতাজ। চোখ দুটো লালচে, তন্দ্রাহীনতায় সাফ স্পষ্ট, অথচ দৃষ্টি অদ্ভুতভাবে স্থির। ইয়াশা কয়েক মুহূর্ত থমকে রইল। কক্ষের বাইরে প্রভাতের আলো ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে। পূর্ব আকাশে সূর্যের আভা এখনো জেগে ওঠেনি, হয়তো একটু পরে উঠবে। আবছা আলোয় শেহতাজের মুখশ্রীতে ফুটে উঠেছে এক বিচিত্র ক্লান্তি, যেন বহুদিনের জেগে থাকা কোনো প্রতীক সাময়িকভাবে পথ হারিয়ে বসে আছে। কিন্তু পরক্ষণেই পুরুষটা বিরক্তি স্বরে বলে উঠল, এভাবে কি দেখছো? আপনার চোখ লাল হয়ে আছে তো? সারা রাত ঘুমাননি? শেহতাজ ভ্রু কুঁচকালো। এই মেয়ে নিজেই মেরে ঘুম হারাম করে দিল, এখন নিজে ঘুমিয়েছে কিনা জিজ্ঞেস করছে। বাহ, কি বিচিত্র প্রাণী! মেরে ঘুম হারাম করে এখন বলছে ঘুমাননি। তোমার মাথায় সমস্যা আছে মেয়ে। সরি,
আসলে আপনি আমার চরিত্র তুলে কথা বললেন, তাই রেগে গিয়েছিলাম। শ্বেতাস কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করল, তুমি বেশ অদ্ভুত মেয়ে। মারো তুমি, আবার সরিও বলো। ইয়াসা শান্ত কণ্ঠে বলল, ভুল করলে ক্ষমা চাইতে হয়। ছোটবেলা থেকে এটাই শিখেছি। যদিও আমি ভুল করিনি, কিন্তু আপনি আমার স্বামী, তাই মারাটা উচিত হয়নি। আবারও থমকে যায় শ্বেতাস। এই মেয়েটা তাকে ক্রমাগত অবাক করে যাচ্ছে। কখনো ঝড়, কখনো নদীর মতো শান্ত। বিরক্ত হয়ে মুখ ফিরে নিল সে। মেয়েটা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, অতঃপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার কি ঘুম আসছে না? প্রশ্নটা শুনেই শ্বেতাস মুখ ফিরিয়ে চাইল, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তোমাকে কি রিপোর্ট দিতে হবে আমার? ইয়াসা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মৃদুস্বরে বলল, ঘুম না আসলে নামাজটা পড়েই নিন। বাক্যটা শুনে ভ্রু যুগল কুঁচকে গেল শেহজাদের। কি? ইয়াসা শান্ত কণ্ঠে পুনরাবৃত্তি করল, নামাজ পড়ে নিন। আমার পালক মা বলতেন, যখন মাথার ভেতর খুব বেশি শব্দ হয়, মন অস্থির হয়, কিছুই ভালো লাগে না, তখন মানুষের রবের সামনে দাঁড়ানো উচিত। সব সমস্যার সমাধান না মিললেও মনটা অন্তত একটু শান্ত হয়। কথাটা বলে ইয়াসা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সরে এসে জানালার পাশে দাঁড়ায়। আবছার প্রভাতের আলো তার মুখে এসে পড়ছে। কপালের ক্ষুদ্র ক্ষত থেকে শুকনো রক্ত লাল রেখাটা এখন স্পষ্ট। সে তাদের চোখ আবারও অনিচ্ছা সত্ত্বে সেখানে আটকে গেল। বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। ধুর, বিরক্তি হয়ে দাঁড়ালো। নিজের উপরে রাগ হচ্ছে। যে মেয়েটা ওকে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান ভাবে, তার একটা কথায় কেন অস্থির হয়ে উঠছে। এক ঝটকায় ওয়াশরুমের দিকে এগিয়ে গেল শেহতাজ। ইয়াসা অবাক হয়ে তাকিয়ে রইল। কয়েক মিনিট পর অজু করে ফিরল শেহতাজ। শুধু ইয়াসার বিছানো জায়নামাজটা হাতে তুলে নিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল। ইয়াসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মানুষটা সত্যি নামাজ পড়ছে। ফজরের নীরবতায় একের পর এক রাকাত শেষ করল শেহতাজ। অনেক বছর পর হয়তো এভাবে মনোযোগ দিয়ে নামাজে দাঁড়িয়েছে সে। সালাম ফিরে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। অদ্ভুতভাবে বুকের ভেতরে তোলপাড়টা যেন সামান্য হলেও থেমে এসেছে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো তীব্র হট্টগোল। কি বলছো তুমি আপা? এটা হতে পারে না। সে তাদের বিয়ে অনুর সঙ্গে দিবে বলেছিলে, তাহলে কেন একটা কাজের মেয়ের সঙ্গে দিলে? আমার অনুর কি হবে এখন? এটা আমি মানি না। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।